বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত আমার কলিজার ভাই এবং বোন, আজকের পবিত্র দিন, সপ্তাহের একটি পবিত্র দিন, জুমা মোবারক। আর জুমার দিনে যারা নামাজ পড়তে গেছেন এবং নামাজ পড়তেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নামাজ হচ্ছে এমনই একটি অধ্যায়, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করেন। তো আমরা এই নামাজ পড়ি, এই নিয়ত করি যে এই নামাজে নিখুঁতভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাশে থেকে একটি সুন্দর সত্য অবলম্বনে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি। আজকের সেই জুমা মোবারকে, জুমার দিনে আপনাকে স্বতঃস্ফূর্ত ভালোবাসা নিয়ে আপনাদেরকে একটি সুন্দর অধ্যায় তৈরি করার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আমি এসেছি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দেশবন্ধু, পথ চলার বন্ধু, ছোটবেলার এবং বৃদ্ধ বয়সের, সর্বোপরি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ব্যক্তিগতভাবে একটি বাংলাদেশ, এই বাংলাদেশে 18 কোটি হতে পারে, 23 কোটি হতে পারে, 24 কোটি হতে পারে, মিনিমাম ধরেন 20-22 কোটি মানুষ আজকের এই বাংলাদেশে। নিত্য নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এবং সামনের দিক একটি ভয়ঙ্কর, বলবো না, খারাপ ভালো মন্দ সবকিছু আমি বলতে চাই না, কিন্তু সামনের পরিবেশ পরিস্থিতি কোনটা হবে সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আমি কথা বলার চেষ্টা করি। প্রিয় সম্মানিত দেশবাসী, আজকের যে টপিক, আমার যে আলোচনা, আপনি সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে বেরিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ এই যে গোলাম মাওলা রনি এবং ইলিয়াস, এর বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। গোলাম মাওলা রনি, উনি জানেন পেশার দিক থেকে একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক। সর্বোপরি উনি একজন পলিটিক্যাল ম্যান এবং অলওয়েজ শিক্ষিত। তো ইলিয়াস, সে বাড়ি চুয়াডাঙ্গা, একটা অজপাড়া গায়ে। আর অজপাড়া গায়ের লোকেরাই এই ধরনের একটা বিভ্রান্তকর পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে, তাদের বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গোলাম মাওলা রনির বাড়ি হচ্ছে ফরিদপুরে। ওনার বাপ গামছা বিক্রি করতো। আমি বলি না, মানে আমি সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি আমি সেইটাই বলছি। ওনার আব্বা গামছা বিক্রি করতো, এই রনির আব্বা, এবং ওখান থেকে গামছা বিক্রি করতে করতে পটুয়াখালীতে গেছে। পটুয়াখালীতে যাওয়ার পরে ওখানে হয়তোবা সেখানে বাড়ি করে বা একটি সুন্দর পরিবেশ তৈরি করে ওখানে উনি সেভাবে ওনার জীবন কাটিয়েছে ওনার আব্বা। ওখান থেকে রনির জন্ম পটুয়াখালীতে, গলাচিপা। তো মূল বিষয়বস্তু হচ্ছে যে আজকের এই দুই কুলাঙ্গার, ইলিয়াস এবং এই যে গোলাম মাওলা রনি, এইসব বাস্টার্ডেরা সারা ওয়ার্ল্ডে, কারণ সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে কথাগুলি বললে পরে টোটাল বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে অনলাইনে এগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে। আপনি দেখেন ইউরোপ কান্ট্রির ভিতরে সমস্ত 7টা মহাদেশ, কোনো দেশের কথাবার্তা, কোনো রাজনৈতিক কথাবার্তা আজকে আপনারা কোনো রকম কিছু তাদের কথা আপনারা উপটোকন করতে পারেন কিনা একটু দেখেন। কিন্তু আমাদের বাংলাদেশ, এই যে গোলাম মাওলা রনি ইলিয়াসের মায়ের বিরুদ্ধে যৌন এটি কেলেঙ্কারি দিয়েছে, অর্থাৎ সে বিষয় নিয়ে আবার ইলিয়াস তার বিরুদ্ধে গোলাম ময়লা রনি নামে বিভিন্ন রকমের, এবং তার ওয়াইফের সাথে, রনির ওয়াইফের সাথে সে কি করেছে, পরকীয়া করেছে, বিয়ে করেছে, দ্বিতীয় স্ত্রী তার সাথে দেখা করতে চেয়েছিল, এই ধরনের সোশ্যাল মিডিয়া এখন ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই দুই বাঞ্চ, দুই লম্পট, এরা চায় কি মূলত? শুধু এ না, আমি এদের কথাই বলছি, কারণ অশিক্ষিত মূর্খ লোকের একটা কথা
বললে পরে হয়তো সেটা হয়তো মানুষ মেনে নিতে পারে। কিন্তু আজকের এই যে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া এই রনি এবং বিএনপি থেকে নমিনেশন পাওয়া এই রনি, তার কথাবার্তা অ্যাটিটিউড এত সুন্দর মাধুর, যে কোরআন হাদিস দিয়ে বালাগালুলা বিকামা আলিহি কাশাফাতুজা বিজামা আলী হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া এবং তরকিব মাযহাব এবং শারি নজরুল বিশ্লেষণ কোরআন শরীফের একটু মনে হয় মাদ্রাসার ছাত্র শিবির করতো আগে। তো সে এত সুন্দর কথা বলার পরেও তা ইলিয়াসের মাকে যৌন কর্মী হিসেবে যেই লেখালেখি সে করছে, তো ইলিয়াস আবার যেই গবেট সেও ওইভাবে লেখা তার বিরুদ্ধাচরণ করছে। জয়েন করছে আমার এক কলিজার ভাই, ছোট ভাই, প্রিয় বড় ভাই। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শাকিল তো এলাকার এখন বর্তমানে বেশ একটা পজিশনে তো আসো। মাসুমের আমি হইতে দেখছি, অবশ্য অনেক ছোট। তো যাই হোক, ওর বাড়ি হচ্ছে শিকদার হাটকলা, আমার মামাতো ভাই হয়, কারণ আমার মায়ের মামা বাড়ি হচ্ছে শিকদার বাড়ি, অর্থাৎ শিকদার হাটকলা, ওখানে বাড়ি ওদের। ওর জন্য দোয়া করবেন সবাই। খুব মানে সাহসী এবং সর্বোপরি স্টেপ ফরওয়ার্ড ছেলে, এগুলো ওর জন্য দোয়া করবেন। আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করে, কতদিন বেঁচে আছি তো সেই হিসাবে মাসুম আমার জন্য দোয়া করবা। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নয়। হয়তো তুমি অনেক সময় বিএনপির কর্মী বা বিএনপির লোক হিসেবে ভাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে দলদারি করি, বিএনপিকে ভালোবাসি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে দল মত নির্বিশেষে আমি একটি সুন্দর জায়গায় যেতে চাই, নওশী জালকাঠিতে, এবং আমার জায়গা থেকে আমি কথা বলার চেষ্টা করি। মাসুম মাথায় রাখবো। তো ব্যক্তিগতভাবে আমি বলতে চাচ্ছি যে এই গোলাম মাওলা রনি, তোমার কাছ থেকে আমি জানতে চাই যে তুমি লেখালেখি করো ঠিক আছে, কিন্তু ইলিয়াসের মাকে যৌন কর্মী হিসেবে এই যে লেখালেখি করার পরে সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে হচ্ছে, এতে আমাদের কথা বলার একান্ত বিশেষ দরকার। এই জন্য কারণ এইসব গপেট স্টুপিডেরা শিক্ষিত বলক, মানে আপনি মনে করবেন যে অশিক্ষিত লোক কিন্তু এর চাইতে ভালো। অশিক্ষিত লোক কিন্তু তারা কিন্তু অনেক সময় অনেক কিছু করতে গেলে কিন্তু বাধা বিঘ্নতার শিকার হয়। কিন্তু এইসব শিক্ষিত বলদের বাস্টার্ড, এইসব গবেট বাস্টার্ড থেকে আরেকটা বলদ দেখেন, সেই বলদটা আমেরিকা এখন বর্তমানে রিক্সা চালায়। সে ইলিয়াস এখন বর্তমানে রিক্সা চালায়। ও যদি সাংবাদিক হয়, জার্নালিস্ট হয়, সাংবাদিক হয়, তো সেই হিসেবে তার কথাবার্তায় এমন কি ক্ষতি করলো যেই ক্ষতির জন্য তাদের বিরুদ্ধে কথা বলতে হবে? এমন ক্ষতি বাংলাদেশে তোর কি করেছে? তোর তো বাড়ি চুয়াডাঙ্গা, তোর মা বাপ সম্বন্ধে সব লেখছে, ঠিক আছে, তো তুই যে কথাবার্তা বলো বাংলাদেশ সম্বন্ধে নিয়ে, যে কথাবার্তা বলো মির্জা আব্বাস নিয়ে, যে কথা বলো যে চাঁদাবাজ হেন তেন, তোর যে একটা গ্রুপ সিন্ডিকেট গেরিলা, এরা ডাকাত, এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা ক্রিমিনাল, গ্রেট ক্রিমিনাল। এই আরেকটা আছে ওই যে ভুয়া ডাক্তার, ইনজেকশন দিয়ে তারপরে সে বাহিরে যে ওই যে পিনাকি ভট্টাচার্য নাকি আমার শ্বশুর এলাকার বগুড়া, সেখানে বাড়ি ওর। আমি ওর সমস্ত সবকিছু জানি। ওর বাপ হলো কাট্টা হিন্দু, এবং এই হিন্দুর বাচ্চা এবং ইলিয়াসের বাচ্চা, এরা ইলিয়াসের বাড়ি চুয়াডাঙ্গা। আমি গেছি, ওর বাড়িতে কিচ্ছু নেই, একটা সোনের ঘর। তো সেখান থেকে ফিলিয়াস ঢাকা সাংবাদিক ইউনিয়নে সে কিচ্ছু না, জাতীয় প্রেস ক্লাবে সে সাংবাদিক ইউনিয়নের কিচ্ছু না। সে 21 টিভিতে চাকরি করতো, একটা এপিসোড করতো, সেখান থেকে 21 চোখ নাকি করতো, সেখান থেকে মানে এই আপনার আওয়ামী লীগের ওই আমলের সাহারা খাতুনের বিরুদ্ধে একটা নিউজ করতে যেয়ে ওখানে দৌড়ানি দেয়। সেখানে দৌড় দেওয়ার পরে সে আওয়ামী লীগের বিরুদ্ধে, এমনকি কত বড় বাস্টার যে বঙ্গবন্ধু নাকি এই যে পাপনের মায়ের সাথে রেপ করছে কথা বলছে। তাই আমার কথা ফ্যাসিস্ট ঠিক আছে, কিন্তু এমন আমার কথা বলা যাবে না যে কথাগুলো হচ্ছে একদম হৃদয় বিদারক কথাগুলো, কিন্তু এই জানোয়ারের বাচ্চা কিন্তু এই কথাগুলো বলে। প্রিয় ভাই, আমি যে কথাগুলো বলছি আপনারা অন্যদিকে নেবেন না, কারণ আমি এই জন্য বলছি যে এই সব জানোয়ার মানে পশু এমন কিছু না। এই জানোয়ারের বাচ্চা মানে এই পশুর বাচ্চারা যে কথাবার্তা বলছে, তাতে আপনার সন্তান, আমার সন্তান এবং পরিবারের অনেক ক্ষতি হচ্ছে। সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদের সম্মুখে লাইভ এসেছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা একটি প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু বাংলাদেশি, আর বাংলাদেশি হিসেবে বাংলার জনগণ এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সর্বব্যাপারে কথা বলতে হবে। আমি আর একটা টপিক নিয়ে কথা বলার আগে ইউনিভার্সিটিতে 24টা হল এবং সর্বোপরি এখন ছাত্রের রাজনীতি নিয়ে আমি আগামীকালকের কথা বলবো। ওই টপিক আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের দাওয়াতের আপনারা কন্টিনিউ আমার লেকচার এবং আমার আলোচনাগুলো আপনারা শুনবেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই এই যে গোলাম মাওলা রনি, সে একটা গরিব ঘরে নিতান্ত অজপাড়া গায়ের একটি ছেলে। তার আব্বা গামছা বিক্রি করতো এবং সেখান থেকে উঠে আসা আজকের এই যে গ্রামের কুৎসিত এবং এই গ্রামের কিছু কুলাঙ্গারে ঢাকা সিটিতে এসে তারা এমনও পর্যায়ে
চলে গেছে যে কোন জায়গার কথা কোন জায়গায় বললে পরে সেই কথাগুলি অ্যাকসেপ্টেবল সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে, প্রবাস থেকে সমস্ত সব হবে কিনা। আজকে ইলিয়াসের বিরুদ্ধে সে বলছে, ইলিয়াস তার বিরুদ্ধে বলছে। এই দুইটা গবেট নিয়েই আমি আলোচনা করতে চাচ্ছি যে এই যে দুইটা গবেট, এই গবেটরা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, তুই তো বাংলাদেশের কোনো ভালো না। গোলাম মাওলা রনি তুই কি মুক্তিযোদ্ধা? বা ইলিয়াসকে বলবো তুই কি মুক্তিযোদ্ধা? তুই কি দেশ রক্ষার্থে কোনো কাজ করেছিস? তোর বাপ, তোর মা, তোর 14 গোষ্ঠী এই দেশের জন্য কি করছে সেইটা ব্যাপারে আলোচনা কর। তুই যদি বাংলাদেশের ব্যাপারে কিছু যদি করে থাকিস, তোর আত্মীয় স্বজন যদি কিছু করে থাকিস, যেমন আমি খুদে মুক্তিযোদ্ধা, আমার বয়স প্রায় 63 বছর বয়স ছিল এখন বর্তমানে। আমি 5-6 বছরের সময় যখন মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে এসেছিল, এবং বিশেষ করে আমি তাদেরকে পানি পর্যন্ত আমি দিয়েছি, এবং আমি ছোটবেলায় তাদেরকে পাশে থেকে তাদেরকে আমি ওইভাবে দেখি। আমার বাড়ি হচ্ছে কুলকাটি ইউনিয়ন, নলছিটি থানা, চেরাগালি বিশ্বাসের নাতে। আমার আব্বা একজন আলেম, এবং সেই সুবাদে আমি সর্বোপরি খুদে মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার জায়গা থেকে বলার অধিকার রাখি। এবং বাংলাদেশ তোর বাবার নয় একার। ইলিয়াস এবং গোলাম মাওলা রনি কথাবার্তা বলবি ভালো করে যদি বলিস, নাহলে জিব্বা এদেশের জনগণ কেসি দিয়ে তোদেরকে কেটে দিবে। তুই ইলিয়াসের মায়ের ব্যাপারে কথা বলবি, আর ইলিয়াস বলবে তোর মায়ের ব্যাপারে, এবং ইলিয়াস তোর মাকে করবে কতক্ষণ, আবার তুই ইলিয়াসের মাকে কতক্ষণ করবি। এই কড়াকড়ি থেকে বিরত থাক। আর ইলিয়াস, তোকে বলছি, তুই অনেক ছোট ভাই, আমি তোকে বলছি ব্যক্তিগতভাবে, তুই আমেরিকা থাকিস বেশ ভালো কথা, কিন্তু বাংলাদেশে এসে এইসব কথা তুই জীবনে জিন্দেগিতে বলতে পারবি না। এই জন্য, কারণ তুই যেই অ্যাঙ্গেলে বাংলাদেশ নিয়ে তুই রিপ্রেজেন্ট করছিস বাংলাদেশকে নিয়ে, এবং মানুষের সামনে যে উত্থাপন করছিস, বাংলার মানুষ কিন্তু সেগুলিকে অ্যাকসেপ্ট করবে না, এবং এই কথাবার্তা থেকে একদম টোটালি বিরত থাকার চেষ্টা করবি। এবং আর একটা আছে পিনাকি দা না কোন বালদা, পিনাকি ভট্টাচার্য হিন্দু, কাঠোর হিন্দু, এবং এই বাঞ্চদে ব্যক্তিগতভাবে একজন বিষয় নিয়ে, ভাই আপনি যে মাদকগুলি ধরছেন, মাদকে আসক্ত যারা তাদেরকে আপনারা জেলে ঢুকাচ্ছেন, বা মাদক, কিন্তু আপনি নেশাগ্রস্ত তো সর্বদিক থেকে। আপনি একগাদা লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স অনার্স করে বিসিএস ক্যাডার হয়ে সেও কিন্তু অ্যাডিক্টেড হতে পারে, কারণ পাগল হয়ে যায় লাস্টে। কারণ এগুলা বেশি শিক্ষিত দাবি করে এবং বেশি বোঝে, কারণ সে মনে করে পলিটিক্স আমার চাইতে কেউ কিচ্ছু বোঝে না। এটা ভুল ধারণা ভাই, কারণ এরাও এইরকম সেবুদা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার। সে এখন ল্যাংটা হচ্ছে, কি বলছে, মাথায় টুপি দিচ্ছে, তার ব্যাপার আলাদা, সে সারা পৃথিবীর মানুষ জানে সেটা পাগল, অ্যাডিক্টেড, সে পাগল, অ্যাবনর্মাল। কিন্তু তোরা তো এখন আধা পাগল দেখা যাচ্ছে। রনি, তোকে বলছি তুই তো আধা পাগল। তুই যদি আধা পাগল না হলে তো ইলিয়াসের মায়ের বিরুদ্ধে তুই এইভাবে কথাবার্তা বলিস, এবং যে তোর তো পায়ের তলায় মাটি রেখে তারপর তোর কথা বলতে হবে। বাংলাদেশকে সেভাবে একটা সসম্মত রেখে তোর ওই জায়গায় কথা বলা উচিত আমি মনে করি। সেটাও তোর এক ধরনের ভুল। আর ইলিয়াস, তোরও ভুলেই যে বিভিন্ন পলিটিক্যাল ম্যান যারা দেশ চালায়, দেশ পরিচালনা করে, তাদের বিরুদ্ধে বিএনপি, তারা মির্জা আব্বাসের একজন ভালো পলিটিশিয়ান। তুই যে মির্জা আব্বাসের ব্যাপারে কথা বলিস, বা ভালো ভালো এই যে যারা পলিটিশিয়ান তাদের বিরুদ্ধে কথা বলিস, তোর বুকের পাঠা যদি থাকে তাহলে বাংলাদেশে এসে এই ধরনের কথাবার্তা বল। 1 সেকেন্ড যদি তুই থাকতে পারিস বাংলাদেশে, একদম সাথে সাথে ওই যে চাঁদপুরের সেলিমেরে যেইভাবে কোপাইয়া মারছে না একের জনসম্মুখে পিটাইয়া, ঠিক তদ্রুপ পিটাইয়া তোর হাড্ডি পর্যন্ত। কারণ তোর এক ধরনের বিজনেস ব্যবসা, এটাও তোর এক ধরনের আসক্ত হয়ে গেছিস। এটা মাদকের চাইতে কম না, কারণ এটা তোর সাথে রক্ত মাংসে মিলে গেছে। বাংলাদেশের মানুষদেরকে বলছি, পলিটিশিয়ান মানুষদেরকে বলছি, আপনারা মনে করেন এই যে চায়ের গবেট, এই যে আপনার মহিউদ্দিন আছে একটা, তারপরে ইলিয়াস আছে একটা, তারপরে পিনাকি ভট্টাচার্য আছে, গোলাম সরোয়ার, এই চারটে কিন্তু একই করে। এদের এক একজনের কথা বলা একটা ফিলিংস। যেমনটা মনে করেন আপনার যদি হিরোইন না খায় তার কিন্তু একটা ফিলিংস হয় খাওয়ার জন্য। আর মাদক এমনই একটা জিনিস যেগুলা না খাইলে পরে ফিলিংস হয়, ঠিক খাওয়ার পরে একটা ফিলিংস থাকে। কিন্তু এরা মানুষের ব্যাপারে, আপনার ব্যাপারে, পলিটিক্যাল ম্যানদের ব্যাপারে এরা কিন্তু কথা বলে, ওরা কিন্তু একটা ফিলিংস অবলম্বন করছে। ওরা দেশের স্বার্থ দেখছে না, দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করছে, এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে তারা হেনস্থা করছে। এবং সর্বোপরি এই ধরনের কারুকার্য যারা করে, এবং যারা দেশের মানুষের পলিটিক্যাল ম্যানদের ব্যাপারে কথা বলে, তারা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। আমি মনে করি দেশের শত্রু। যে কথাবার্তা ইলিয়াস বলে, আপনারা
হয়তো বা শুনতে পাচ্ছেন যে আমি কেন অকথ্য ভাষায় কথাবার্তা বললাম, কারণ ভাই যেখানে যেটা দরকার সেখানে সেটা যদি আপনি না দেন, ক্রামিনের ইনজেকশন যদি আপনি নর্মালি দেন সেটা হবে না, আপনার ওই জায়গায় ওই ইনজেকশন দিলে পরে ব্যথাটা কিন্তু যাবে বলে আমি মনে করি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে 18 কোটি বা 20-22 কোটি জনতা বাংলাদেশে যারা আছে সবাই সম্মিলিতভাবে যারা নিম্নতম এবং নাগরিক যারা কোনো দলের সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে নিয়েই আমি তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। রাজনীতিবিদদেরকে বলবো আপনারা সংযত হয়ে সুন্দর কথা বলার চেষ্টা করবেন। শুধু ইলিয়াসের পাশাপাশি গোলাম মাওলা রনির পাশাপাশি যারা আছে রাজনীতি করেন তারা সংযত হয়ে কথা বলেন, কারণ দেশের ব্যাপারও আমি দেখছি যে একজন আর একজনকে কটক্ষ ভাষায় কথা বলছে। আজকের বিএনপি আলারা বলছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ আলারা বলছে বিএনপিকে, আওয়ামী লীগ তো নাই এখন বর্তমানে, তারা ফ্যাসিস্ট, তারা যে অন্যায় অত্যাচার উৎপীড়ন করেছে। আওয়ামী লীগের কর্মীরাও বলে যে আজকের এই যে লিডারশিপ বঙ্গবন্ধু পরিবারে তো কেউ অ্যারেস্ট হয়নি। এখন হয়তো আওয়ামী লীগের কর্মীরা হয়তো আমাকে অন্য দিকটা দিবেন না, কর্মীরা তোমাদেরকে বলছি তোমরা এত আবেগ প্রবণ হয়ে আমার উপরে এত টর্চার ফিল করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমরা এত আবেগ প্রবণ হয়ে তোমার দরকার নাই, কারণ তুমি মনে করো আমি কথা বলতেছি যে একটা বিএনপিকে তুমি ভালোবাসো, আওয়ামী লীগকে ভালোবাসো, জাতীয় পার্টিকে ভালোবাসো, অথচ তারা যদি কথা বলে সেটাকে এত আবেগভাবে নিয়ে তুমি যদি মরো বা তুমি যদি মামলা খাও বা তোমার যদি কিন্তু হয় তোমার মা বাপ ছাড়া 14 গোষ্ঠী ওখানে যাও। আমি 17টা মামলা খেয়েছিলাম গুলিস্তানে, এবং আমি 5 বছরে একটা না রাইডের খুঁজে রাখা সেন্ট্রাল জেল, আমার ইতিহাস আছে ভাই, এত সহজ না। অনেক লোক আছে সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু করে না, তাদের একটা ফেস ভ্যালু, আবার অনেকে আছে কিন্তু তাকে চেনে না। সুরে আসলাম, জোসেফ, বিকাশ, প্রকাশ, এই যে সর্বোপরি আন্ডারওয়ার্ল্ডে যারা আছে তাদের চেহারা কি কখনো দেখেছেন? দেখেন না, আমি তাদের সাপোর্ট করছি না, তবে আমি বলছি যে এই ধরনের কিছু লোক কিন্তু তারা আছে সোশ্যাল মিডিয়ায় নাই, কিন্তু তারা যদি বাংলাদেশকে ডান বাম হিসাব করে তাহলে বাংলাদেশ কিন্তু ওইভাবে তারা কিন্তু করতে পারে। প্রিয় দেশবাসী, সোশ্যাল মিডিয়ায় যারা আসো আমি তাদেরকে বলছি, বিশেষ করে আজকের টপিক গোলাম মাওলা রনি এবং ইলিয়াস, এবং এই দুইটাকে বলছি, এই বাটপার দুইটাকে বলছি, বাটপার দুইটা তোমরা কথাবার্তা খুব হিসাব নিকাশ বলে বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করার চেষ্টা করবে। যদি না করো তো বাংলাদেশের মানুষ কেসি দিয়ে তোমার জিহ্বা কেটে এবং সর্বোপরি তোমাদেরকে কিন্তু ফুটবল খেলবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের বিষয় নিয়ে আলোচনা করছি। আমি গতকালকে আমার টপিক ছিল, সেটা হচ্ছে যে শেরেবাংলা আপনার মেডিকেল কলেজ, সেখানে দুর্নীতি রাখা, ডাক্তার একটা ডাকাত, বাংলাদেশের শুধু ডাকাত চোর ডাকাত আপনারা সচক্ষে দেখছেন, এগুলি কি ধরেন কেন? আপনি যদি চোর ডাকাত এইসব বাংলাদেশের বিরোধিতাকারী যদি হয় তাহলে এইসব শিক্ষিত লোককে আপনারা কিন্তু সেইভাবে আইনের আওতায় নিয়ে আসতে হবে, কারণ এদের থেকে চোর সচিবালয় থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছে, ডেপুটি কমিশনার সহ টোটাল এগুলি চোর, বাটপার, চিটার, ধাপ্পাবাজ এবং লুটেরা বাংলাদেশকে এইভাবে লুটে পুটে খাচ্ছে। তো যাই হোক, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমি গোলাম মাওলা রনি এবং ইলিয়াস এই দুইটার ব্যাপারে কথা বলতে চাচ্ছি, এই যে আজকের এই ধরনের বাংলাদেশকে নিয়ে যারা কথাবার্তা বলবে সেইটা সর্বোপরি আজকের আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে। আজকের এই আমার ছোট ভাই, আমার কলিজার ভাই একদম, ও আমার পিছু পিছু থাকতো এবং আমাকে খুব ভালোবাসে, যে শাকিল, ও লেখছে গোলাম ময়লা। আসলে এই যে দেখেন, এটা কম ছোট মানুষও, ও হয়তো বা বয়স হয়তো আমাদের অনেক ছোট, আজকের সে কিন্তু লেখছে যে গোলাম ময়লা, অথচ তার থেকেও কিন্তু সে অ্যাকসেপ্ট করছে না। হয়তো বা জয়েন করবে মুজাম্মেল, আমার ক্লোজ বন্ধু, এবং আমাদের মকিম হলাদারের ছেলে মুজাম্মেল, ওর জন্য দোয়া রইল অসংখ্যভাবে, প্রতিনিয়ত আমাদের লাইভে আসে। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই ইলিয়াস বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথাবার্তা বলে, যে কথা আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু নাকি যে আজকে আমি আবার রিপিট করছি যে বঙ্গবন্ধু নাকি যে সে আজকের পাপনের মাকে নিয়ে রাত যাপন করত, এবং এই যে সর্বোপরি এই যে কথাবার্তা যে ইলিয়াস বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যে বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষের সামনে যে উত্থাপন করে, এর থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। জুম্মা মোবারক দোস্ত, জুম্মা মোবারক মুজাম্মেল। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র আমরা তৈরি করেছি। আজকের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের সর্বকাঠামো রক্ষা করতে হবে। আজকের শিক্ষাঙ্গনে দেখেন, শিক্ষাঙ্গনে আজকের ছাত্ররা রাজনীতি করছে, জন্য দায়ী কে? আমি ওই সাবজেক্টে বলতে চাচ্ছি না, আর একদিন নিয়ে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বলতে চাচ্ছি যে সংযত হয়ে সুন্দর এবং পরিভাষায় পরিশুদ্ধভাবে একটি সুন্দরভাবে কথা বলতে হবে।
যাতে করে বাংলার মানুষ এবং পৃথিবীর সমস্ত সর্বোপরি প্রবাসী যারা আছে এবং দেশ বাংলাদেশ একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র নিয়ে আমরা যেন গর্ব করতে পারি। সারা পৃথিবীতে ট্রোল করছে। আমি জানি যে আমি ইংলিশ হয়তোবা কিছুটা জানি, আরবি, কারণ আরবিতে লেখাপড়া করেছি। আমি ঢাকা আলিয়া থেকে কামেল এবং হাদিস তাফসিরে ফার্স্ট ক্লাস আপনাদের দোয়ায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছিলাম, কিন্তু নেই পড়া হয় নাই পরে। তো আমি বলতে চাচ্ছি যে আজকের এই বাংলাদেশ নিয়ে ট্রোল করছে, ট্রোল বুঝেন, হাসছে খেলছে। আপনি দেখেন এই যেই কথাবার্তা ওখান থেকে, এই যে চার ডাকাত ওখান থেকে কথাবার্তা বলছে, আর এদের লাইটে কেন যায় এদেশের ভালো সম্মানীয় ব্যক্তিত্ব আমি বুঝি না, তাদেরকে নিয়ে ট্রোল করছে। এখন এটাকে ম্যাকিং করছে না এইভাবে ভিডিও বানাচ্ছে, সরাসরি করছে যে একজনের বিরুদ্ধে একজনের কথা বললেই সে ভাইরাল হবে, তাকে চিনবে, এত চেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের মানহানি করবেন, সেটা যে তো আপনার হচ্ছে না। এইভাবে হলে তো বাংলাদেশ টিকবে না। আমার আর এক কলিজার ভাই, মামাতো ভাই, মিস্টার জুলফিকার আলী ভুট্টোর ভাইয়ের ছেলে, হারুন মোল্লার ছেলে, যার সাথে আমার ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল ওর আব্বার সাথে, তার ছেলে জয়েন করছে, সজীব মোল্লা। ওর আম্মার বিয়ে খেয়েছি, ও আমার ছোট অনেক, মামাতোর জন্য দোয়া রইল। আর যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। তো লাইভটাকে শেয়ার করে দিবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের বর্তমান পরিবেশ পরিস্থিতি, এই যে ছোট ভাইরা জয়েন করছে, আমার বন্ধু আছে মুজাম্মেল এবং এই যে মাসুম, সজীব, ওদেরকে হয়েছে, ওরা কি দেখবে আজকের যদি এই ধরনের এই যে গোলাম মাওলা রনি একটা গামছা বেচার ছেলে। আচ্ছা, আমরা তো কখনোই পটুয়াখালীতে যাই নাই, এই যে মাসুম আছে বা সজীব আছে, আমরা কিন্তু বরিশাল প্রপারলি, কিন্তু এই যে গ্রাম গঞ্জে পাড়াগাঁয় থেকে এসে ঢাকা শহরে একটা শিক্ষিত দাবি করে যে আজকের বাংলাদেশটাকে এত হেনস্থা করছে, ভাষায় প্রকাশ করার মতো না। এরা কিন্তু বরিশাল শহরে উঠে বড় কথা বলতে পারে। ঢাকা শহর আছে ওই যে নুরা পাগলা, ওই ঢাকা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নিয়ে বিপি হতে হয়। তা আমি ওই সাবজেক্টে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার কথা হচ্ছে বাংলাদেশের সার্বভৌম এবং রাষ্ট্রের ভিতরে যারা রাজনীতি করেন তারা ব্যক্তিগতভাবে বলবো সংযত হয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন। আপনারা যা কথা বলেন সেটা তরুণরা, এই যে লেখছে গোলাম ময়লা, আরেকজনে লেখবে যে গোলাম মাথা, এই যে তারা অ্যাকসেপ্টেবল নয় এই কথা বলার পরে সেই জিনিস কিন্তু আপনাদেরকে তো বুঝতে হবে। আপনাদেরকে নিয়ে টোল করছে, হাঁটছে। এবং বিশেষ করে এই যে চাইর দালাল, আমেরিকা থেকে যে চাইর দালাল, ওই যে আমি বললাম যে ইলিয়াস, তারপর হচ্ছে গোলাম সরোয়ার, তারপরে মহিউদ্দিন, ওই যে মুরাদ, কুমিল্লার ওই যে মুরাদনগর বাড়ি, আর একটা হচ্ছে এই যে হিন্দু, সেটা হচ্ছে ওই যে সে এই যে চাইর কুলাঙ্গার পিনাকি ভট্টাচার্য, এই চাইর কুলাঙ্গার বাংলাদেশটাকে নিয়ে আপনার প্রেজেন্ট করছে সারা ওয়ার্ল্ডে। তারা বিভিন্ন রকমের কথা বলছে, অ্যাঙ্গেল সূচক কথা বলছে। আচ্ছা ভাই, এই কথাগুলি ট্রান্সলেট করে বাংলাদেশরা ট্রান্সলেট করে, এমনও শিক্ষিত লোক আছে যারা ট্রান্সলেট করে, তারা কিন্তু বাংলাটাকে ইংরেজি করে, আরবি করে, উর্দু করে, তখন তারা বলে, তারা হাসে। আমি দেখেছি ওয়েবসাইটে, আমি যখন ঢুকি তারা হাসছে, বাংলাদেশকে নিয়ে তারা হাসছে। সুধীর ভাই, এই বাংলাদেশ ব্যাপারে, বাংলাদেশ স্বাধীনতা করেছিস, স্বাধীনতার সময় যে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোন যে ইজ্জত দিয়েছিল, আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি, তোরা কি দেখেছিস? এই জানোয়ারের বাচ্চা, বেশ্যার বাচ্চাগুলো, কুত্তার বাচ্চাগুলো, গ্রেট বাস্টার্ড, আজকের এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম 71 সালে স্বাধীনতার পর থেকে যে কুলাঙ্গার জন্ম হয়েছে, এই কুলাঙ্গারকে আমি সারা বাংলাদেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় এসে আমি এই কুলাঙ্গারদেরকে আজকের তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করছি। আপনারা যদি একমত থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আপনারা শেয়ার করে নেবেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসতে একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা সেভাবে প্রেজেন্ট করি সারা ওয়ার্ল্ডে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকের বিষয় হচ্ছে যে গোলাম মাওলা রনি আর ইলিয়াস, এই দুইটার ব্যাপারে একটু কথা বললাম এই জন্য, কারণ ইদানিংকাল সোশ্যাল মিডিয়ায় খুবই ভাসছে, আর সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাসছে সেই ব্যাপারে কিন্তু আমি কথা বলার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আজকের এই যেই কথা ওখান থেকে, আমেরিকা থেকে, ওয়েস্ট থেকে যে কথাগুলি বলা হচ্ছে, সেই কথাগুলি অ্যাকসেপ্টেবল নয়। সারা ওয়ার্ল্ডে মানুষগুলি আজকের কিন্তু বাংলাদেশকে নিয়ে ধিক্কার করছে। জুমা বাবাকের দিন, জুমার দিন আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার এখানে জয়েন্ট হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ভাই প্লিজ আপনারা সংযত হয়ে কথা বলার জন্য আপনারাও সেভাবে তাদেরকে বলবেন এবং তারা যেন সংযত হয়ে কথা বলার চেষ্টা করে। ব্যক্তিগতভাবে আজকের এই যে আমি যে কথাটা আগে বলেছিলাম যে ইলিয়াসের মাকে নিয়ে সেই যৌন পল্লী হিসাবে একটি কথা লিখেছে। আচ্ছা, ইলিয়াসের মা কি আর তোমার মা কি? তুমি যে এই কথাটা ইলিয়াসের
মায়ের বিরুদ্ধে তুমি যে লেখছো বা তুমি এত বড় সাংবাদিক জার্নালিস্ট তুমি দাবি করো, সব ঠিক আছে, কিন্তু তুমি যেগুলো লেখালেখি করতেছো কোন কারণে, বিষয়টা কি? আসলে মনে হয় ইলিয়াস তার আগে একটা কথা বলছে, গোলাম ময়লা রনি হিসেবে তাকে আখ্যায়িত করছে এবং সে একটা কুলাঙ্গারের ছেলে, যৌনপল্লীর ছেলে, সেই হিসেবে সে আবার লেখালেখি করছে। ইলিয়াস তার বিরুদ্ধে আজকের আবার সে গোলাম মাওলা রনির যে ওয়াইফ, এটা মিডিয়ায় আছে, আপনি দেখবেন সে তার স্ত্রী সে ছেড়ে দেওয়ার পরে আবার বিবাহ করছে, তাহলে সে লুচ্চা এবং এইগুলি সম্বন্ধে সর্বোপরি যে লুচ্চামি করে মেয়েদের উপরে নিয়ে এই ব্যাপার নিয়ে ইলিয়াস কিন্তু তার বিপক্ষে কথা বলছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার দায়িত্ব আছে, কিন্তু আমি কথা বলি কেন, আপনার কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং সেটাই কালাম কটার দিকে যাবা? চারটার দিকে, চারটায়। হ্যাঁ চিরন থাকবে। সরি, এক জায়গায় যেতে হবে তো সেই জন্য ফোন দিছি আর কি। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আপনাদের দায়িত্ব থেকে আপনাদের কথা বলতে হবে। আপনাদের দায়িত্ব কি? আপনারা, আমি একজন সাধারণ মানুষ, এখন সাধারণ মানুষ, আমি একটা পরিবারের সন্তান, এখন এই পরিবার রক্ষা করতে হবে। আপনার বাহ্যিক দিক থেকে যদি আপনার সন্তানকে আপনারা মানুষ করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ওইভাবে কিন্তু আপনাদের কিন্তু সামনের দিকে এগিয়ে হতে হবে। আমার আরেক ভাই জয়েন করছে, মামুন শিকদার, ওরা বংশীয়ভাবে শিকদার গোষ্ঠী। মামুন ওয়েলকাম, আমার কলিজার ভাই, আজকে সবাই জয়েন করছে। আমি ছোট ভাইদেরকে বলতে চাই যে তোমরা একটা প্ল্যাটফর্মে আসো, তোমরা বিএনপি করো বা আওয়ামী লীগ করো বা জাতীয় পার্টি করো, যে দল করো না কেন, আমি শামসুল হুদা মোল্লাহারে, আমাকে চিনাতে হবে না কেউ, তোমরা সবাই আমাকে জানো। আমি উচ্ছৃঙ্খল ছিলাম কোনো এক সময়, 96 সাল থেকে মোল্লাহাটে কোনো পিচ ছিল না আমার উপরে, এটা চরম সত্য কথা। তখন হারুন মোল্লা ছিল, মন্নান খাঁ ছিল, বা অত্র এলাকার সর্বোপরি জনাব ভুট্টো 85 সালে যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন আমি তার নির্বাচন করেছিলাম, এবং হেলিকপ্টার থেকে যখন সে ইন করে নলছিটি, তখন আমি কিন্তু তার প্রথম মিছিল ধরেছিলাম। তারপরে যখন আমি কামরুল মিয়ার ছত্রছায়া থেকে আবার বিএনপি করেছিলাম, আমার খুব অত্যাচার হয়েছিল, উৎপীড়ন হয়েছিল, জুলুম হয়েছিল, এই ধরনের খুব একটা বখাটে ছিলাম, সত্য কথা। সেখান থেকে আমি বেরিয়ে এসেছি। আপনারা এবং ছোট ভাইরা তোমরা সবাই আমাকে দোয়া করবা, আমি যেন মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে যেতে পারি। আমি 2 টার্ম এলাকায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, এবং যাদের কাছ থেকে আমার থেকে যারা মানে কষ্ট পেয়েছে, তাদেরকে পায়ে হাত দিয়ে তাদেরকে আমি মাপ চেয়ে এসেছি, কারণ মরতে হবে। এবং আমি ভুল বুঝতে পেরেছি, কারণ আমার জীবনে মোল্লাহাট জায়গাটা ছিল খুব কাল। আমার আব্বা কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, 10টা দাখিলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, আমি সেই ঘরের সন্তান, কিন্তু আমি সেটা হতে পারিনি। কিন্তু ভুল বুঝতে পেরে আজকের একটি সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে নলছিটি জালকাঠিতে সুন্দর একটা পরিবেশ গঠন করার লক্ষ্যে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ব্যক্তি বিশেষভাবে যে দল করো সমস্যা নাই, কিন্তু আমি যে তোমার ভাই বা বড় ভাই বা যে হিসাবে ফ্রেন্ডশিপ সম্পর্ক, বা আমার বন্ধু আছে মুজাম্মেল, সবাইকে নিয়েই আমি কিন্তু সেইভাবে দেশের উন্নয়নের স্বার্থে মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পরিবারকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষ কথা বলবে, আমি কথা বলবো, তুমি কথা বলবে, আমার বড় ভাইরা কথা বলবে, কৃষক, মেহনতি জনতা, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবাই। কারণ আমাদের এলাকায় কিন্তু হিন্দু ভাইরাও আছে, যারা হিন্দু অত সংখ্যা গরিষ্ঠ কম, কিন্তু তারা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, অত্যাধিক। এক হিন্দু বা আমাদের ওখানে অমল আছে, চৈতন্যশীল আছে, সবাই আছে আমাদের এলাকায়। কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে এসে একটি টাকা বা কোনো রকম কারোর থেকে কোনো জুলুম, সেটা কিন্তু আমার আমলে কখনোই ছিল না। তখন আমার আমল ছিল, হারুন মোল্লা ছিল, মন্নান খাঁ আমার মামা সেখানে ছিল, সর্বোপরি এলাকা। এখন যারা জয়েন করছে সব হলো আমার একদম মানে যাদের হইতে দেখছি, তারা কিন্তু টোটালি জয়েন করছে এখানে। তো ব্যক্তিগতভাবে হয়তো ভুল ভ্রান্তি হইতে পারে। রাজনৈতিক বিষয়টা হচ্ছে যে আজকের তোমার দল একটা বিএনপিতে তুমি টিকিট নিচ্ছ, আগামীতে টিকিট নিবে না, বা আর একটা দলের সাথে করবে। তো এত আবেগপ্রবণ হয়ে আমাকে গালিগালাজ করে লাভ নেই। হয়তো বা তুমি একটা দল করো, দলের আদর্শে থাকো, কিন্তু একটি দল যদি আর এক দলকে যদি ওইভাবে কোনো রকম কোনো কিছু বলে, সেটাকে বুঝাও, এবং একটা পরিবেশ তৈরি করতে হবে, যারা হয়তো বা বিএনপি এখন ক্ষমতায় আসবে বা আসুক বা না আসুক, সেই হিসেবে আমাদের একই পরিবারে ওঠা এবং একই জায়গা থেকে আমরা বসবাস করতেছি, কেউ কাউ থেকে যেন কোনো কষ্ট না পায়। যদি আওয়ামী লীগ তোমাদেরকে নির্যাতন করে থাকে বা নিষ্পেষিত করতে
করে থাকে। হয়তোবা মোল্লারহাট নলসি জনগণের অনেক আওয়ামী লীগ আছে যে অনেকে তাদের খুব নির্যাতনের শিকার হয়েছিল, তোমরা তাদেরকে মাফ করে দাও এবং তারা শিক্ষা গ্রহণ করুক। আজকের যদি আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থেকে একটি নির্বাচন দিত, আর যদি সব দলকে ডেকে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে সুন্দরভাবে ফুলের মালা নিয়ে যদি চলে যেত, তাহলে আজকের এই শেখ হাসিনা কিন্তু ভারতে যে পালিয়ে থাকতে হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশ থেকে যেতে হয় না, এবং বঙ্গবন্ধু পরিবার কিন্তু আজকের তাদের কিন্তু যাওয়া হয়। কিন্তু আওয়ামী লীগের লোক হয়তোবা কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, আবার যে সব একবারে খারাপ তাও নয়, সব মিলে একটি বাংলাদেশের সব হচ্ছে আমরা মানুষ। এই দল থেকেই আজকের কিন্তু আমাদের পরিবারের ভিতরে অশান্তি, আমাদের ভাইয়ের ভিতরে অশান্তি, আজকের বন্ধু মহলে ছোট ভাইদের প্রতি অশান্তি, শুধু এই আমাদের রাজনৈতিক কৌশল নিয়ে আমাদের এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। টপিক ছিল গোলাম মাওলা রনি আর ইলিয়াস। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আজকের এই গোলাম মাওলা রনি ইলিয়াসকে যেভাবে বলছে, ইলিয়াস যেভাবে গোলাম মাওলা রনিকে বলছে, তাতে আমাদের কথা বলতে হবে। কেন বলতে হবে? এই ধরনের যদি টপিক এবং এই ধরনের নিয়ে যদি আলোচনা করে, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরুণরা এবং এই যে সারা বিশ্বে আমাদের বাংলাদেশকে নিয়ে ট্রল করছে, হাসছে, এই জায়গা থেকে কিন্তু আমাদের কথা বলতেই হবে। প্রিয় সম্মানিত আমার কলিজার ভাই এবং বোন, যে যেখান থেকে আমাকে দেখছেন, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের 64টি জেলা এবং আপনারা জানেন 8 ডিভিশন, 12টা সিটি কর্পোরেশন এবং ঢাকাতে, যেহেতু আমি ঢাকাতে আছি, তো সেই হিসেবে সারা বাংলাদেশের সর্ব জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে ভালোবাসার সান্নিধ্যের সন্নিকটে এবং সর্বোপরি আমাদের মানে একটি জায়গায় এসে সুন্দর বাংলাদেশে একটি পরিবার হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের করণীয় যেটা আছে সেটাকে আমরা ওইভাবে ধারাবাহিকভাবে তাদেরকে সতর্ক করে দিব। এই দায়িত্ব থেকে আপনার কথা বলতে হবে। যদি আপনার দায়িত্ব শুধু আপনি পরিবারে হয়েছেন, দেশের ব্যাপারে কথা বলবেন না, নাগরিক হিসেবে আপনি ট্যাক্স দিচ্ছেন, গভর্নমেন্টকে আপনি কর দিচ্ছেন, খাজনা দিচ্ছেন, আপনি কথা বলার দায়িত্ব তো আছে। কারণ আপনি টাকাটা কোথায় যাচ্ছে, কি করছে, দেশের মানুষ এখন বর্তমান পরিস্থিতিতে কি আছে, আপনি আপনার জায়গা থেকে আপনি অবশ্যই সোচ্চার ভূমিকা পালন করবেন। সেই লগ্নে, সেই উদ্দেশ্যে আজকের কিন্তু এই জুমা মোবারক আমি কিন্তু লাইভ এসেছি। তো আর বেশি থাকতে পারবো না, যেহেতু আমি একটু ঢাকাতে যাব, সেজন্য আজকের এই জুমা মোবারকে যারা জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার বন্ধু, বাল্যবন্ধু মোজাম্মেল, ওয়েলকাম, ধন্যবাদ। জয়েন করছে সজীব মোল্লা, মামাতো ভাই এবং মাসুম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার জীবনে কোনো কথায় বা কাজে যদি কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও এবং আমাকে ভালোবাসবা। মামুন শিকদার গোষ্ঠীর মামুন, ওয়েলকাম। তোমাদের ভালোবাসায় সন্নিধ্যে থেকে এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবে এবং ভালো থাকবেন। মুজাম্মেল বন্ধু, আসি। আল্লাহ হাফেজ।